আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজকে আমরা এমন একটা বিষয়, স্পর্শকাতর একটা বিষয় আমরা আলোচনা করব। সেই স্পর্শকাতর বিষয় হচ্ছে আম, আমরা আমাদের পাশেই, আমি বেশি রাগঢাক না করে বিষয়টা বলি। আমরা রোহিঙ্গাদের বিষয়ে বলবো। এই রোহিঙ্গারা আমাদের দেশের এমন একটা সমস্যা সৃষ্টি করছে, যেটা কল্পনারও বাইরে। আপনি একটা জিনিস দেখেন, এই রোহিঙ্গাদের বিষয়ে যখন মিয়ানমারের সামরিক জান্তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সর্বপ্রথমে, তখন সম্ভবত সালটা 19 বা 20 হবে। তখন তারা 4 দিন নো ম্যানস ল্যান্ডে ছিল। নো ম্যানস ল্যান্ড আছে সেই এরিয়াটা, যেটা দুই দেশের মধ্যবর্তী একটা এরিয়া থাকে, যেখানে যে কোনো দেশের নাগরিকরা ওখানে অবস্থান করতে পারে। যে কোনো দেশের মানে শান্তিরক্ষী বাহিনী, কোনো দেশের সোলজাররা তাদেরকে আক্রমণ করবে না। এটা জাতিসংঘ স্বীকৃত স্থান, নোম্যান্স ল্যান্ড। এবং এই নোম্যান্স ল্যান্ডে দুই দেশের কোনো দেশ এখানে যেতে পারবে না, এখানে অধিকার ভোগ করতে পারবে না, অধিকার দাবি করতে পারবে না। নোম্যান্স ল্যান্ড আছে দুইটা দেশের, দুই দেশই এই স্থানটা ছাড় দিয়ে একটা স্থান। এই নোম্যান্স ল্যান্ডের এরিয়ার বাইরে দুই দেশ যা ইচ্ছা তাই করতে পারে আইনসম্মতভাবে। এখন বিষয়টা হচ্ছে যে তারা এই রোহিঙ্গারা যখন মিয়ানমারের সামরিক জান্তা, তখন অং সান সুচি ক্ষমতায় ছিলেন। এই সামরিক জান্তাই সমস্ত কাজ করে। সাধারণত পৃথিবীতে একটা অকার্যকর এবং বিভৎস এবং একটা খুব খারাপ রাষ্ট্র আছে দুইটা। একটা আছে মিয়ানমার, আর একটা আছে পাকিস্তান। যেখানে আপনি বলতে পারেন যে পৃথিবীর কোনো দেশে সামরিক জান্তার কোনো দেশ নেই, কিন্তু পাকিস্তান আর মিয়ানমারের বিষয়ে আপনি বলতে পারবেন যে এই দেশের সেনাবাহিনীর একটা দেশ আছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করতে পারে যে পাকিস্তানের সেনাবাহিনীর একটি দেশ আছে, সেই দেশের নাম পাকিস্তান। মিয়ানমারের সেনাবাহিনীর একটা দেশ আছে, সেই দেশের নাম মিয়ানমার। এছাড়া পৃথিবীর আর কোনো দেশ এইরকম সামরিক আইন জারি হয় না, আর সামরিক বাহিনীর কোনো লোক সোলজাররা এতটা অধিকার ফলায় না। আচ্ছা যাক, এই নোম্যান্স ল্যান্ডে রোহিঙ্গারা 4 দিন থাকার পরে শেখ হাসিনা তাদেরকে ঢুকতে দিবে না। কিন্তু আমাদের দেশের বিভিন্ন মাওলানারা এবং ধর্মীয় ব্যক্তিত্বরা এবং যারা বেশি মায়া কান্না করছে, বিশেষ করে ডানপন্থী যে মানুষগুলো আছে, যে লোকগুলো আছে, মৌলবাদ বলতে পারে, মৌলবাদীদের সে কি কান্না, মৌলবাদীদের সে কি বিক্ষোভ। এই মৌলবাদ তথা হুজুররা এদের বিক্ষোভে, এদের কান্নাকাটিতে, এরা রাত দিন 24 ঘন্টা তাদের জন্য কান্নাকাটি করে। তারপরে শেখ হাসিনা গেট খুলে দিল, তারা বাংলাদেশে দেদারসে প্রবেশ করলো। তারপরে এই মৌলবাদীরাই কিছুদিন পরে একটা ধোঁয়া উঠাইছে। কি ধোঁয়া উঠাইছে? ধোঁয়া উঠাইছে যে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার জন্য এই মিয়ানমারের রোহিঙ্গাদেরকে বাংলাদেশে স্থান দিছে। সম্পূর্ণ একটা বানোয়াট কথায়। কারণ এই মৌলবাদ তথা রোহিঙ্গাদের আপনারা এই হুজুরদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাদের হুমকি ধামকির যে আবার বাংলাদেশিরা একটা ভবিষ্যতের জঙ্গি রাষ্ট্র বানায় ফেলতে পারে, দরকার কি ঝামেলা, যাক দিয়ে কিছুদিন পরে হয়তো চলে যাব। আচ্ছা যাই হোক, এখন ম্যাটিকুলাস ডিজাইনে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এর সাথে কারা কারা জড়িত ছিল অনেক কিছু আমরা জানি, কিন্তু আসলে এখন বলতে পারছে না। এই কারণে হয়তো আজ বললাম সত্যটা, কাল সকালে দেখা যাচ্ছে পুলিশ এসে আমার দরজায় কড়া নাড়বে, চলেন চাচা একটু শ্বশুর বাড়িতে ঘুরে আসি।
এখন অনেক কিছু আমরা বলতে পারি না। যাক, এখন রোহিঙ্গারা বাংলাদেশে আসাতে আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়া এই এলাকাটা কি হয়ে গেছে জানে? এই এলাকার যারা আদি বাসিন্দা আছে, প্রকৃত অধিবাসী, তারা নিজ দেশে পরবাসী হয়ে গেছে। নিজ দেশে পরবাসী বোঝেন? ফিলিস্তিনিরা যেমন ফিলিস্তিনি ভূমির অরিজিনাল মালিক, কিন্তু এখন এই কক্সবাজার, চট্টগ্রাম, উখিয়া এখানকার লোকজন বলতে পারে না যে এই দেশটা আমাদের। এখন তারা কিন্তু রোহিঙ্গাদের সামনে তারা সংখ্যালঘু হয়ে গেছে। এরা এত সুন্দর সুন্দর কাজ করেছে যে রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার 2 মাসের মাথায় তৎকালীন যুবলীগের এক লিডারকে বাসা থেকে রাইতে ডাইকে নিয়ে তাকে হত্যা করেছে। তারা এই কক্সবাজার, চট্টগ্রাম, উখিয়া, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান এমনকি বাংলাদেশের যে কোনো স্থানে তারা ভাড়াই খাটে, মানুষ খুন করার জন্য ভাড়াই খাটে। আপনি টাকা দিবেন, যে কোনো লোককে ফেলে দেবেন। আপনি টাকা দিয়ে বলবেন যে শেখ হাসিনা ফেলে দাও, ফেলে দিব। টাকা দিয়ে বলবেন যে আমাকে ফেলে দাও, ফেলে দিব। টাকা দিয়ে বলবে যে রাম শাম যদু মধু এদের ফেলে দাও, এরা দিব। এরা টাকার জন্য অনেক কিছু করতে পারে। এরা এতটা খারাপ, এরা এসে ইয়াবাকে ওখানকার আমাদের বাংলাদেশের জাতীয় ফুল আছে শাপলা, জাতীয় ফল আছে কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, আর চট্টগ্রামের জাতীয় খাবারে পরিণত হয়েছে এখন ইয়াবা। ইয়াবা প্রত্যেক ঘরে ঘরে ওই এলাকায় পৌঁছাই দিছে, এবং বাঙালি রোহিঙ্গা মিলে এখন কিছু কিছু যারা খারাপ বাঙালি আছে, দ্রুত বড় লোক হতে চায়, যারা দ্রুত আর্থিকভাবে উন্নতি করতে চায়, তারা ওই যে রোহিঙ্গা বাঙালি ভাই ভাই, তারাও এখন দেখা যাচ্ছে যে তাদের কাছে এই ইয়াবা তুলে দিচ্ছে, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়াই দিচ্ছে। এমনকি এই রোহিঙ্গারা বাংলাদেশে মেয়েদেরকে বিয়ে করে টাকা পয়সা দিয়ে, ডোনেশন দিয়ে, দেখা যাচ্ছে আপনি একটু মধ্যবিত্ত বা গরিব, আপনার মেয়েকে সে বিয়ে করলো, এতে তাদের দুইটা উপকার হবে। বাংলাদেশের নাগরিকত্ব পাবে, আর দ্বিতীয় কথা, বাংলাদেশের একটা স্থায়ী পরিচয়ের মাধ্যমে তারা এই ইয়াবাকে রাষ্ট্রীয় প্রতীক হিসেবে, রাষ্ট্রীয় খাদ্য হিসেবে তারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত করতে পারবে। কিছুদিন আগে এক ভদ্রলোক শিক্ষিত, উনি সম্ভবত 91 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। তিনি সরকারি চাকরি দিবে। এই ভদ্রলোক আমাকে এমন একটা কথা বলে, এখনো তিনি সরকারি চাকরি করেন। তিনি বলছেন যে ওর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার দরকার নাই, ও ট্যাবলেট বেচে, কি হয়েছে, ও তো কাজকর্ম করে খাচ্ছে, যাক এটাও তো একটা কাজ। আমি বুঝলাম না, একটা শিক্ষিত মানুষের এই ধরনের মানসিকতা, এই ধরনের কথাবার্তা খুব অবাক লাগে। বাংলাদেশের অনেক মানুষ আছে, অনেক ফ্যামিলি আছে, তারা জীবনে একটা পান বিড়ি সিগারেটে খায়নি, একটা বিড়ি সিগারেটে টান দেয়নি, অথচ তাদের ফ্যামিলিতে ইয়াবা ঢুকাই দিচ্ছে। ফ্যামিলির লোকজন কিন্তু জানে না, নীরবে নিভৃতে তার সন্তানের সাথে বন্ধুত্ব করে এখানে ছড়াই দিচ্ছে। এখন বাংলাদেশে শুনতেছি ইয়াবা ব্যবসাটা হয় মূলত টাকা ছাড়াই হচ্ছে, কারণ আপনাকে বাকি দিচ্ছে, আপনি বিক্রি করে টাকা দিচ্ছেন, মাঝখান থেকে আপনি কোটিপতি হয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। আর চট্টগ্রামের মানুষের তো শান্তি নাই। এক ব্যক্তি বলল তার বাড়ি কক্সবাজারে, তার 2.5 বিঘে জমি ছিল একটা দাগে, সে একটু 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 করে কিনে একটা দাগ বানাইছে, 2.5 বিঘার একটা দাগ। এখানে তিনি কৃষি কাজ করতেন। হঠাৎ করে একদিন সকালবেলা দেখলো যে এই রোহিঙ্গারা এখানে এসে ছোট ছোট ঘর উঠাচ্ছে। তা উনি এদেরকে তাড়ানোর চেষ্টা করলেন, উল্টে তারা রুখে দাঁড়াইছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা,
আপনার ওই এলাকার যে প্রভাবশালী যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের কাছে গেছে, মেম্বারদের কাছে গেছে, পুলিশের কাছে গেছে। কোথার থেকে সাহায্য পায়নি? সাহায্য একটাই পাইছে, সান্ত্বনা। সান্ত্বনার বাণী শোনাইছে, ওটা কয়েকদিন পরে থাকবে, চলে যাবে, সরকার আপনাকে কিছু ক্ষতিপূরণ দিব, অসুবিধে নেই। কিন্তু তারা কয়েকদিন, কয়েকশো বছরে যায় কিনা সন্দেহ আছে। যে অবস্থা এখন, মানে পুরাপুরি আপনার ঘাড়ে চেপে বইছে, পুরা যাবে না। অদূর ভবিষ্যৎ হয়তো কোনোদিন আপনি শুনবেন রোহিঙ্গারা চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়া, নাইক্ষ্যংছড়ি, বান্দরবন, খাগড়াছড়ি এগুলো মিলে তারা বলবে যে এটা একটা রোহিঙ্গা রাষ্ট্র, আমাদের পূর্বপুরুষরা এখানে বাস করত, এটা আমাদের স্বাধীনতা দিতে হবে। হয়তো পৃথিবীতে আমি থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো বলবে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার এ কথা বলে গেছিলেন এত বছর আগে, রোহিঙ্গারা আলাদা রাষ্ট্রের জন্য তারা স্বাধীনতা দাবি করবে। সেটা আর বেশি দূরে নয়, খুব সন্নিকটে। শুধু দর্শক, আজকের মতন আমি শেষ করছি। আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন।